আমরা দেখতে পাচ্ছি কংগ্রেসের তরফ থেকে বলা হচ্ছে গভীরতম বিষয় এবং বিভিন্ন মন্তব্য আসছে। বিরোধীরা বলছেন না, এখানে ইস্তফা দেওয়ার পেছনে তার নিজস্ব মতামতের থেকেও অনেক বেশি গুরুত্ব পেয়েছে, ব্যাক সাইডে কেউ কিছু করেছেন, কারণ তিনি যদি সত্যি শারীরিকভাবে অসুস্থতার জন্যই দেবেন তাহলে সেটা বাদল অধিবেশন শুরুর আগে দিতেন। তার আগে কেন দিলেন না? কারণ বাদল অধিবেশন তো আর হুট করে বলার হুট করে হয়ে যাওয়া নয়, তার আগে তার প্ল্যান হয়েছে, তার ঘোষণা হয়েছে, তাহলে এতদিন তিনি কেন দিলেন না? দেখো, এটা রেকর্ড এবছর হয়েছে। এই বাদল অধিবেশনের যে নোটিশ সেটা দেওয়া হয়েছিল 42 দিন আগে। জগদীপ ধনখড় তিনি নিজেও জানতেন আজ থেকে 42 দিন আগে, মানে গতকাল থেকে 42 দিন আগে, যে বাদল অধিবেশন শুরু হবে 21শে জুলাই। কিন্তু তিনি সাম্প্রতিককালে দিল্লি এইমসে তার একটা অ্যাঞ্জিওপ্লাস্টি অপারেশন হয়েছে, তিনি অসুস্থ, সবই ঠিক আছে, কিন্তু যেটা দেশের আইনজ্ঞ মহল এবং বিরোধীরা বলছে যে তিনি যেভাবে সাম্প্রতিককালে বিভিন্ন সভায় দেশের শীর্ষ আদালত আইন ব্যবস্থাকে এত বেশি কটাক্ষ করেছেন, তাতে বিজেপির নেতৃত্ব মনে করছে কিছুটা হলো ভাবমূর্তি নষ্ট হচ্ছিল এবং সেখান থেকেই হয়তো তিনি ইস্তফা দিলেন। এটা 1 নম্বর। 2 নম্বর, তুমি জানো এবছর দোলের দিন তখন দিল্লি হাইকোর্টের বিচারপতি ছিলেন যশবন্ত বর্মা, তার বাড়িতে সংলগ্ন গুদামে আগুন লাগে, সেখান থেকে দমকলের আধিকারিকরা বেশ কিছু পোড়া টাকা উদ্ধার করে। অর্থাৎ নগদ অর্থের লেনদেন করছে কোনো একজন আইনজীবী, ভয়ঙ্কর ঘটনা। সেই কারণে একটা ইমপিচমেন্ট আনতে হয়। সেই ইমপিচমেন্ট আনতে গেলে কি হয়, উচ্চ কক্ষ রাজ্যসভা তারপরে লোকসভা অর্থাৎ সংসদের উভয় কক্ষের একটা পারমিশন লাগে। 2/3 সংখ্যাগরিষ্ঠরা থাকলে পরে তখন ইমপিচমেন্ট আনা যায়। এক্ষেত্রে যেটা হলো, অনুপম যেটা বলছিল যে 50 জনের ওপরে 63 জন, একদমই ঠিক, 63 জন সাংসদ, শাসক এবং বিরোধী দলের, তারা কিন্তু অধিবেশনের শুরুতেই জগদীপ ধনখড়ের কাছে স্মারকলিপি জমা দেয়। সেখানে বিজেপির সাংসদ রয়েছে, রাহুল গান্ধী রয়েছে, শিবসেনা রয়েছে, জেডিইউ রয়েছে, জেডিএস রয়েছে, সবাই মিলে না তারা মেনে নিতে চাইছে না যে এভাবে একটা বিচারপতি তিনি নগদ অর্থ লেনদেনের সঙ্গে যুক্ত থাকবেন। এবারে এই ইমপিচমেন্ট, ওদিকে ধনখড় সাহেব তিনি বারবার বলছেন সংবিধানের মতো সংসদেরই হওয়া উচিত দেশের জনমানসে সর্বে সর্বা, সেখানে কেন শীর্ষ আদালত থাকবে? এই যে মন্তব্য এবং তারপর একজন বিচারপতি এরকম নগদ অর্থে জড়িয়ে যাওয়া, এটা থেকে জগদীপ ধনখড় কিছুটা হলেও হয়তো আশঙ্কিত বোধ করলেন। কারণ দেখো, বাদল অধিবেশনের কিছুক্ষণ আগে তিনি নাতিদীর্ঘ একটা বক্তৃতা দিয়েছেন, তখনও বোঝা যায়নি যে তিনি ইস্তফা দিতে পারেন, কিন্তু তারপর তড়িঘড়ি ইস্তফা এবং শারীরিক অসুস্থতার কারণে তিনি গতকাল যে বক্তব্য রেখেছেন সেখানে দেশের প্রধানমন্ত্রী, দেশের রাষ্ট্রপতি এবং সাংসদ মন্ত্রীদেরকে সম্মান জানিয়ে তিনি স্পষ্ট করে জানিয়েছেন যে আমি দেশের অগ্রগতি এবং উন্নতির তাৎপর্যকে উপলব্ধি করছি, এসব বলে তিনি ইস্তফা দিয়েছেন। কিন্তু মূল যে বিষয়টা, বারবার তিনি দেশের আইন ব্যবস্থার উপরে এত বেশি প্রশ্ন তুলেছেন, যেটাতে হয়তো বিজেপির ওপর থেকে কোট আনকোট কোনোভাবে তার উপরে কিছু বলা ছিল যে আপনি বলবেন না, এবং তিনি সেটা মেনেও নিতে পারেননি। তুমি দেখে যখন উনি আমাদের পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে ছিলেন, সেই সময়ও কিন্তু তিনি আলটপকা মন্তব্য করতেন। যদিও একটি নির্দিষ্ট বিষয়ে আজকে একটি মামলা সুপ্রিম কোর্টে জগদীপ ধনখড়ের বিষয়ে কিন্তু উত্থাপিত হয়েছে, এখনও সেটা হিয়ারিং চলছে, পুরোটাই সাবজুডিস। বিষয়টি কি, এটা বিধানসভা এবং দেশের সুপ্রিম কোর্টের নির্দেশে বা রাজ্যসভার লোকসভার কোনো বিল যদি পাস হয়, সেটা রাষ্ট্রপতি বা শীর্ষ আদালতের কি ভূমিকা হবে সেটা নিয়ে এমন একটি মন্তব্য তিনি আজ থেকে 2 মাস আগে করলেন, জানিয়ে কিন্তু কোর্টে মামলা হলো এবং সেই মামলার রায় আজকে। ঠিক তার আগে কয়েক ঘন্টা আগে তড়িঘড়ি ইস্তফা, এটা কিন্তু যথেষ্ট তাৎপর্যপূর্ণ। একেবারে এখান থেকে আরও একটা বিষয় আমি অনুপমদার কাছে আসবো। অনুপমদা, আরও একটা বিষয় যে যেমনটা আমরা জানি কালকে তিনি একটা নাতিদীর্ঘ বক্তব্য রেখেছেন, তারপরে যে প্ল্যানিং নিয়ে যে আলোচনা হয়, জেপি নাড্ডা এবং কিরেন রিজিজু ছিলেন, সেই মিটিংটা আরও একবার হওয়ার কথা ছিল বিকেল 4:30 নাগাদ। সেই সময় জগদীপ ধনখড় এলেন, কিন্তু বাকি দুজনকে সেইভাবে দেখা গেল না। একদমই। তারপরে দীর্ঘ সময় গেল, তিনি সেই পদটা ছেড়ে দেওয়ার জন্য ইস্তফা পত্র দিলেন। এই সময়কালটাতেই কি এমন কিছু ঘটলো যে কারণের জন্য যে টেবিলে আরো 2 জন ব্যক্তিকে দেখা উচিত ছিল, দরকার ছিল, জানতাম আমরা দেখা যাবে, কিন্তু তাদেরকে দেখা গেল না? এই প্রশ্নটাই উঠছে কালকে থেকে যে কিরেন রিজিজু আর জেপি নাড্ডার আসার কথা ছিল, ওনারা আসেননি। আজকে জেপি নাড্ডার একটা স্টেটমেন্টও এসছে যে আমরা জানিয়ে দিয়েছিলাম, একটা বিশেষ কাজে আমরা ফেসে গিয়েছিলাম। তাহলে জগদীপ ধনখড় জানতেন না?
সেটাই তো হচ্ছে, এইখানেই কিন্তু জল ঘোলা হচ্ছে ব্যাপারটা। তুমি আরও একটা জিনিস আমি পরিষ্কার করে দিতে চাই এখানে, যে জগদীপ ধনখড়ের এই যে পুরো টেনিয়ারটা 2022 থেকে 2025 অবধি টেনিয়ারটা, এটা কিন্তু প্রচুর কন্ট্রোভার্সি হচ্ছে। প্রথমের দিকে 2-3 বছর, কিন্তু 2 বছর প্রায় বিরোধীরা প্রচুর অভিযোগ করেছেন ওনার বিরুদ্ধে যে উনি সরকার পক্ষ হয়ে কাজ করছেন, এরকম অভিযোগও ওনার বিরুদ্ধে আনা হয়েছে, ওনার বিরুদ্ধে প্রস্তাব আনা হয়েছে লোকসভায়। এবং তারপরে তারাই আজকে কোথাও গিয়ে ওনার পাশে দাঁড়াচ্ছেন, একটা অদ্ভুত ছবি, মানে বদলে যাওয়া ছবি আমরা দেখতে পাচ্ছি। এখানে প্রচুর বিরোধাভাস রয়েছে, মানে এক সময় ছিল বিরোধীরা ওদের জগদীপ ধনখড়ের বিরুদ্ধে ছিলেন, এখন কিন্তু ওর হয়েই প্রশ্ন করছেন। তো সেখানে এই পুরো ব্যাপারটা প্রচুর কমপ্লেক্স আর জটিল হয়ে দাঁড়িয়েছে এই মুহূর্তে। মানে কোন বিশেষ কারণে জগদীপ ধনখড় হঠাৎ করে রেজিগনেশনটা দিলেন? আদৌ কি হেলথ রিজনের জন্য দিলেন, না অন্য কোনো বিষয় ছিল, বা যদি অন্য কোনো বিষয় থাকে সেটা কি ছিল, সেটা নিয়ে এই সব জল্পনাই এখনো চলছে। এখনো কিন্তু পরিষ্কার হয়নি যে আদৌ কি কারণে, যদি হেলথ রিজন না হয়ে থাকে তাহলে কি কারণে, মূল কি কারণ রয়েছে। এখান থেকে আমি কৌশিক তোমার কাছে যাব, যে বিষয়টা অনুপম দাও বলছিলেন, যে একটা সময় দেখা গেছে তিনি নাকি বিরোধীদেরকে বলতে দেন না, এই অভিযোগ এসেছে। তিনি সরকারের পক্ষপাত করেন, এই অভিযোগ এসেছে। পাশাপাশি বিরোধীরা বিভিন্ন সময় তার বিরুদ্ধে একাধিক মন্তব্য করেছেন। আমরা যদি কল্যাণ ব্যানার্জি তিনি যে মিমিক্রি করেছেন সেই ঘটনাও জানি, কিন্তু আজকে দাঁড়িয়ে যখন তিনি সরে যাওয়ার মতো একটা বড় সিদ্ধান্ত গ্রহণ করলেন, তখন গিয়ে কোথাও দেখা যাচ্ছে তার দলের থেকেও অনেকে বেশি তার দলের মানে তার সাপোর্টে কথা বলছেন বিরোধীরা। দেখো, বিরোধীরা তার বিরুদ্ধে, মানে ভারতবর্ষ স্বাধীনতা হওয়ার পর এই প্রথম কোনো একজন উপরাষ্ট্রপতি যিনি চেয়ারম্যান রাজ্যসভার, তার বিরুদ্ধে তার অপসারণ চাইল, এবং হাউসকে আরএসএস মনোভাব প্রভাবিত করার অভিযোগ এনেছিল বিরোধীরা। এই প্রথম ভারতবর্ষ স্বাধীন হওয়ার পরে কোনো উপরাষ্ট্রপতি তার মেয়াদকাল শেষ হওয়ার আগে, 27 মেয়াদকাল শেষ হওয়ার কথা, তিনি 2025 সালে নিজেই স্বেচ্ছায় নাকি কারো চাপের কাছে সেটা সময় বলবে, তিনি রিজাইন করলেন বা ইস্তফা দিলেন। এখানে মূল যে বিষয়টি বারবার যেটা উঠে আসছে, বিরোধীরা যে অভিযোগটা করছে, জসবন্ত বার্মার ইমপিচমেন্ট, এটা অস্বস্তিতে ফেলছে জগদীপ ধনখড়কে, একদম স্পষ্ট। এই বক্তব্য কিন্তু দিল্লির রাজনৈতিক মহল, আইনজ্ঞ মহলের কাছে উঠে আসছে। কিন্তু এখানে একটা জিনিস, কিরণ রিজিজু তো নিজেই চেয়েছিল যে ইমপিচমেন্ট হোক, বিজেপির অনেকে নিজেই চেয়েছিলেন, আর তারা একটা অনবোর্ড ছিলেন, বিরোধীদের সঙ্গে অনবোর্ড ছিলেন। তাহলে এটা কেন অস্বস্তিতে ফেলছে সরকারে? কি সরকারের অনুমতি না দিয়ে তিনি কি চর্চা করিয়ে দিলেন? ঠিক কালকে কি সরকারকে না বলে তিনি ওই চর্চার জন্য রাজি হলেন? এটা কি এত বড় বিষয় ছিল সরকারের জন্য? বা সরকার বিগত কয়েক মাস ধরে অনেকগুলো এরকম বিষয় হয়েছে যেটা সরকারের মতে হয়নি, সেটাও কি আদৌ এই বিষয় ছিল? এইসব অনেক জল্পনা। জগদীপ ধনখড়কে আমরা যেভাবে দেখেছি, আমরা সবসময় দেখেছি উনি সরকারকে সাপোর্ট করে কথা বলেছেন বা সরকারের মতামত নিয়ে কথা বলেছেন, এই বিষয়টা কিন্তু আমরা সবসময় দেখে এসেছি। তাহলে হঠাৎ করে তিনি সরকারের এগেইনস্ট থেকে নিজের কোনো মতামত দিয়ে দেবেন কোনো আলোচনা ছাড়াই?